নমস্কার বন্ধুরা, শুনছেন ভূতের ঠিকানা। ভূতের ঠিকানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। যারা গল্প শুনতে ভালোবাসেন, এই চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য। আমাদেরকে শুধুমাত্র বাচ্চারা নয়, সকলেই কমেন্ট করতে পারেন। আমাদের সমর্থন করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও লাইক, শেয়ার এবং আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। গল্পের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রইল, যারা যারা এখনও হেডফোনটি আপনাদের মোবাইলের সঙ্গে সংযোগ করেননি, তারা অতি শীঘ্রই হেডফোনটি ইউজ করুন, যাতে আজকের গল্পটি আপনার কাছে আরও ভালোভাবে শ্রুতিমধুর হয়ে উঠুক। শুরু হচ্ছে আজকের গল্প। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। একটা গাড়ি হোটেলের সামনে এসে দাঁড়ালো। 5 ফোড়ন হোটেল, স্ট্রেঞ্জ। বাহ, খুব সুন্দর গন্ধ আসছে তো। যাই গিয়ে দেখি তো কী খাবার পাওয়া যায়। রিসেপশনের সামনে গিয়ে লোকটি খাবারের অর্ডার দিল। খাবারের অর্ডার দিয়ে লোকটা ওয়াশরুমে গেল। হঠাৎ একটা চিৎকারের শব্দ শোনা গেল। আরে রক্ত রক্ত কোথা থেকে এলো? এত রক্ত আমার হাতে লাগলো কি করে? এই কেউ জল নিয়ে এসো তাড়াতাড়ি। চিৎকার শুনে পাপড়ি ভেতর থেকে জাগে জল নিয়ে আসলো। আপনার হাতটা একদম পরিষ্কার, কোথাও তো রক্ত নেই। না, দেখো কত রক্ত। তোমাদের বিসিন থেকে রক্ত বেরিয়ে আসছে। স্যার, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, এখানে কোনো রক্ত নেই। এই যে দেখুন কত রক্ত। কথাটা বলতে গিয়ে লোকটি থেমে গেলেন। লোকটি দেখলেন সেখানে কোনো রক্ত নেই, জল পড়ছে, আর হাতেও কোথাও রক্ত লেগে নেই। স্যার, ছাড়ুন ওইসব কথা, বলুন আপনি কি খেতে চান? রুটি তরকারি, আর হ্যাঁ, 1 গ্লাস গরম জল। লোকটা টেবিলে বসে। কিছুক্ষণ পর পাপড়ি খাবার নিয়ে আসে। লোকটা প্রথমে গরম জল খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিতেই সে ঘাবড়ে গেল। সে দেখতে পেল সম্পূর্ণ গ্লাসটাই জলের বদলে রক্ত। সে বাকি খাবারগুলি খাওয়ার সময় দেখতে পেল তার পেট ভর্তি কাঁচা মাংস, আর তা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। লোকটা ক্রমশ ভয় পেয়ে পাপড়িকে ডাকলো। কে আছো? এদিকে এসো। এসব কি দিয়েছো আমাকে? হ্যাঁ, এগুলো কি মানুষে খায়? গ্লাস ভর্তি রক্ত, প্লেটে কাঁচা মাংস, এসব কি মানুষে খায়? এখানে কি আমাকে দেখে রাক্ষস মনে হচ্ছে? এসব কি বলছেন স্যার আপনি? আমাদের এই হোটেলটা সম্পূর্ণ নিরামিষ, আর আমি আপনাকে রক্তই বা দিতে যাব কেন? ভালো করে দেখুন, ওখানে রুটি আর তরকারি আছে এবং গ্লাসে জল আছে। স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনি এমন করছেন কেন? লোকটি ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবতে থাকে, কি হচ্ছে এসব তার সাথে, আর কেনই বা সব জায়গায় রক্ত দেখছে। হঠাৎ লোকটির চোখ যায় সামনের টেবিলে বসা লোকটার দিকে। লোকটার মুখের এক সাইড কাঁটা, সেখান থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কি বীভৎস দেখতে! সে বীভৎস চেহারার মানুষটি লোকটির দিকে চেয়ে আছে। দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায়। এখানে আর এক মুহূর্ত না, এখানে আর এক মুহূর্ত না। এই বলে লোকটি সেখান থেকে বেরিয়ে এসে তার গাড়ি নিয়ে চলে গেল। বেশ কিছুদিন ধরে এমন ভুতুড়ে ঘটনা প্রায়শই ঘটতে থাকে। এই হোটেলটি বনগাঁ থেকে চাকদা যাওয়ার রোডের পাশে অবস্থিত। জায়গাটির নাম
সাতবেরিয়া। হোটেলটি বহু পুরনো। এই হোটেলে বহুদিন ধরেই যে বা যারা খেতে আসে তাদের মধ্যে কেউ কেউ খাবারের সঙ্গে রক্ত বা খাবারের প্লেটে কাঁচা রক্তাক্ত মাংস এরকম অদ্ভুত ধরনের ঘটনা প্রায়শই দেখতে পাই। এসব দেখে পাপড়ি একদিন তার স্বামী অর্থাৎ সৌরভকে সব ঘটনা খুলে বলল। জানো তো, তুমি এতদিন ছিলে না, এখানে কত কিছু ঘটছে। কেউ কেউ খাবারের সাথে কাঁচা মাংস দেখতে পাচ্ছে, কেউ জলের গ্লাসে রক্ত দেখতে পাচ্ছে। এসব কি হচ্ছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এসব চলতে থাকলে তো আমাদের ব্যবসা লাটে উঠবে। কথাটা শুনে সৌরভ রীতিমতো কাঁপতে লাগলো। কপালে ভয়ের একটা ভাঁজ ফুটে উঠল। হ্যালো, হ্যাঁ ডক্টর রয় বলছি, বলুন। হ্যালো স্যার, স্যার আমার মেয়েকে একটা অশরীরে ভর করেছে। আপনি দয়া করে আসুন স্যার, দয়া করে আসুন। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। যে পিশাচ ভর করেছে তাকে আমি খুব ভালো করেই জানি। আপনার মেয়ের কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আর হ্যাঁ, আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু বলুন তো। আপনি চাকদা বনগা রোড ধরে সোজা বনগায় চলে আসুন। নীল দর্পণের সামনে এসে আমাকে ফোন করুন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবো। ডক্টর রয় অর্থাৎ সূর্যকান্ত রয়, তিনি একজন প্যারানর্মাল স্পেশালিস্ট। আর ভূত নিয়ে গবেষণা হচ্ছে তার নেশা এবং পেশা। কেউ কোনো বিপদে পড়লে তিনি নানাভাবে তাকে সাহায্য করেন। গাড়ি নিয়ে বনগার উদ্দেশ্যে যাওয়ার পথে সাতবেরিয়া পাঁচফোড়ন হোটেলটার দিকে তার চোখ পড়ে এবং তিনি সেখানে গাড়িটা থামিয়ে দেন। যাক, খিদেও পেয়েছিল আর একটা হোটেলও পাওয়া গেল। লেখা তো আছে নিরামিষ হোটেল, যাই গিয়ে কিছু খাওয়া যাক। এই বলে তিনি হোটেলের মধ্যে প্রবেশ করলেন। সেই রিসেপশনে গিয়ে তিনি মেয়েটাকে বললেন, হ্যাঁ স্যার, বলুন কি নেবেন? আমাকে এক প্লেট সবজি ভাত দেবেন। তারপর সূর্যকান্তবাবু খাওয়ার টেবিলে বসার সময় হঠাৎ লক্ষ্য করলেন তিনি তার ফোনটা গাড়িতেই ফেলে এসেছেন। সেজন্য তিনি রিসেপশনের মেয়েটিকে বললেন, আপনি খাবারটা দিতে লাগেন, আমি গাড়িতে ফোনটা মনে হয় ভুলে রেখে এসেছি, ওটা নিয়ে এখনই আসছি। রাত অনেক হয়ে যাওয়ায় হোটেলে তখন কোনো লোক ছিল না, শুধুমাত্র পাপড়ি ও তার স্বামী সৌরভ। সে খাবার টেবিলে খাবারটা রাখতেই সামনের দিকে তার চোখ পড়ে। হঠাৎ সে পাপড়ির চিৎকার শুনে সৌরভ সেখানে চলে আসে। সামনে এসে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। তার সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। তার পিঠ দিয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে যায়। সে দেখতে পায় তার সামনে এক ভয়ঙ্কর অশরীরী দাঁড়িয়ে আছে। ওই অশরীরীকে দেখে সৌরভ ভীত কণ্ঠে বলে, না না না, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? তুমি তো আজ থেকে 3 বছর আগে মারা গেছো। মারা গেছি নাকি তুই মেরে ফেলেছিস? তুমি মেরে ফেলেছো মানে? দাদা দেখো, আমাদেরকে ছেড়ে দাও। দাদা, কি বলছো তুমি এইসব? তুই বলবি নাকি আমি বলবো? হ্যাঁ ওটা আমার দাদা। দাদার সমস্ত সম্পত্তি আমি নিজের নামে করতে চেয়েছিলাম, আর এই হোটেলটা তখন আমার চাই। একদিন
একদিন শুনলাম দাদা বৌদিকে তার বার্থডের দিন এই হোটেলটা তার নামে লিখে দেবে। সেদিন আমি আর নিজেকে আটকাতে পারলাম না। ধারালো একটা ছুরি নিয়ে বৌদির গলায় ধরে দাদাকে দিয়ে সমস্ত সম্পত্তি জোর করিয়ে লিখিয়ে নিলাম। নে, সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দিলাম, এমনকি হোটেলটাও। তুই একবার হাসি মুখে বলতেই পারতিস এই হোটেলটা তোর নামে লিখে দিতাম। কেন এমন করছিস? ছেড়ে দে, এবার তো ছেড়ে দে। সবই তো পেয়ে গেলি, এবার আমার প্রিয় মানুষটাকে অন্তত ছেড়ে দে, ছেড়ে দে প্লিজ, ছেড়ে দে। না, আমি অতটা বোকা না। আমি এখন তোদের ছেড়ে দেব আর তোরা বাইরে গিয়ে সমস্তটা পুলিশকে জানাবি। সৌরভ তার বৌদির মাথা ধর থেকে আলাদা করে দিল। সেই দৃশ্য দেখে তার দাদা সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল। আজ সেই অমাবস্যার রাত, আমি আজ সেই প্রতিশোধ নিতে ফিরে এসেছি। আজকের দিনেই তো তুই আমার বউ আর আমাকে মেরেছিলিস না? এবার দেখ, তোর চোখের সামনে তোর বউকে ঠিক সেইভাবে মারবো যেভাবে তুই আমাকে মেরেছিলিস। না না না, আমার বউকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ও তো তোমার কিছু করেনি, ওকে মেরো না। মারতে যদি হয় আমাকে মারো, কিন্তু ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। কি হলো? আমি ওকে মারতে পারছি না কেন? কি আটকালো? কার এত বড় সাহস আমাকে আটকাই? আমি ডক্টর সূর্যকান্ত রয়। সৌরভের দাদা পেছন ঘুরে দেখে হোটেলের গেটের মুখে ডক্টর সূর্যকান্ত রায় দাঁড়িয়ে আছেন। আমি থাকতে তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না। তুই কেন? আজকে ওদেরকে রক্ষা করতে পারবে না আমার হাত থেকে। আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে বাঁচান, না হলে দাদা আমাদেরকে মেরে ফেলবে। আপনি বাঁচান, দয়া করে বাঁচান। তাহলে আমি যা বলছি তুমি তাই করো। এই নাও, এতে মন্ত্রভূত জল আছে। তুমি তোমার দাদার লাশটা যেখানে পুঁতেছিলে সেখানে ওই কঙ্কালটাকে ভালো করে জ্বালিয়ে তারপর এই মন্ত্রভূত জলটা ছিটিয়ে দিলেই এই আত্মা চিরতরে মুক্তি পেয়ে যাবে। ততক্ষণ আমি একে আটকানোর চেষ্টা করছি। সৌরভ জলের ঘটিটা নিয়ে হোটেলের পেছনের দিকে চলে গেল। তুই যাই করিস না কেন, আমি আজ একে মেরে আমার স্ত্রীর খুনের বদলা নেব। দেখো, আমি দরজার পেছনে দাঁড়িয়ে সব শুনেছি, কিন্তু পাপড়ি তো কোনো দোষ করেনি। তাহলে তুমি কেন ওকে মেরে তোমার স্ত্রীর খুনের বদলা নেবে? তোমার স্ত্রীকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না, তবে হ্যাঁ, ওর শাস্তি হবে, কিন্তু সেটা আমি বা তুমি কেউই দেব না। ওকে শাস্তি দেবে আইন। কোথায় ছিল সেদিন তোমার আইন? যেদিন আমার স্ত্রীকে আমার নিজের চোখের সামনে খুন করলো ওরা, সেদিন তোমার আইন কোথায় ছিল? আমার আইন আমি নিজেই দেব। আজ আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। বাঁচাও, বাঁচাও আমাকে। আমাকে কেন এমন মারছো? আমাকে মেরো না। আমার স্বামীর পাপের শাস্তি আমাকে কেন দিচ্ছ? মেরো না আমাকে। সৌরভ ততক্ষণে মাটি খুঁড়ে কঙ্কালটাকে দেশলাই কাঠি ঠুকে আগুন জ্বালিয়ে দেয়। তারপর দাউ দাউ করে জ্বলতে থাকে সেই কঙ্কালটা। এদিকে ভয়ানক রূপ ধারণকারী সেই ভূতটা নিজের হাত বাড়িয়ে পাপড়ির গলা টিপতে চায়। ঠিক সেই মুহূর্তে ভস্য কঙ্কালে সৌরভ
মন্ত্রপুত জলটা ঢেলে দেয়। আর অমনি ভূতটা নিমেষেই ভস্ম হয়ে যায়। পরবর্তীকালে পাপড়ি নিজেই সৌরভকে পুলিশের হাতে তুলে দেয়। আদালতের রায়ে সৌরভের 7 বছরের জেল হয়। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।